আমাদের শহরের রাস্তায় অলিতে গলিতে ডেলিভারি পার্টনারদের ছুটে চলাটা এখন তো খুবই পরিচিত একটা দৃশ্য, তাই না? তারা যেন আমাদের ডিজিটাল জীবনের সুবিধার এক চলন্ত প্রতীক। কিন্তু আমরা যে সুবিধাটা এক ক্লিকে উপভোগ করি তার পেছনে কিন্তু একটা কঠিন বাস্তবতা লুকিয়ে আছে। চলুন আজ সেই বাস্তবতার গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার, যখনই আমরা কিছু অর্ডার করি আর সেটা প্রায় ঝড়ের গতিতে আমাদের দরজায় এসে পৌঁছায়, আমরা কি কখনো সেই মানুষটার কথা ভাবি? কি তার আসল গল্প? তো এই যে পুরো সিস্টেমটা, এটাকে বলা হয় গিগ অর্থনীতি। সোজা কথায় এটা একটা অস্থায়ী আর চুক্তিবিহীন কাজের বাজার। এখানে কর্মীরা স্বাধীন, মানে নিজেদের সময় মতো কাজ করতে পারে। যখন কাজ থাকে তখন আয় হয়, কাজ না থাকলে আয়ও বন্ধ। কাগজে কলমে এই স্বাধীনতা আর নিজের মতো করে চলার ধারণাটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে। আর ডেলিভারি প্ল্যাটফর্মগুলো ঠিক এই ধারণাটাকেই কাজে লাগায়। নিজের বস নিজেই হন, নিজের ইচ্ছে মতো কাজ করার স্বাধীনতা, এই স্বপ্নগুলো দেখিয়েই কিন্তু লক্ষ লক্ষ কর্মীকে এই সিস্টেমে নিয়ে আসা হয়। কিন্তু এই সুন্দর সুন্দর প্রতিশ্রুতির আড়ালে আসল ছবিটা ঠিক কি? চলুন এবার প্রতিশ্রুতির দুনিয়া থেকে বেরিয়ে এসে একজন কর্মীর কঠিন বাস্তবতার দিকে তাকাই। আর শুরুটা করা যাক তার মাসিক আয় ব্যয়ের একটা সহজ হিসাব দিয়ে। অনেক কর্মীর কথা অনুযায়ী তাদের গড় দৈনিক আয় ৫০০ থেকে ৬০০ টাকার মতো, মানে মাস শেষে গিয়ে দাঁড়ায় প্রায় ১৮,০০০ টাকা। কিন্তু এখানেই একটা বড় ব্যাপার আছে, এটা তাদের মোট আয়, লাভ নয়। আসল গল্পটা তো শুরু হয় যখন এই টাকা থেকে একের পর এক খরচ বাদ যেতে থাকে। দেখুন, এই আয়ের একটা বিরাট অংশই চলে যায় কাজের খরচ মেটাতে। আর এই খরচগুলো কিন্তু কোম্পানি দেয় না। যেমন ডেলিভারি দিয়ে ফেরার পথে যে জ্বালানি লাগে, সেটার খরচ তাদের নিজেদের। অনেকের বাইকের মাসিক কিস্তি বা ইএমআই দিতে হয়। তার উপর আছে বাইকের রক্ষণাবেক্ষণ আর নিজেদের প্রতিদিনের জীবনযাত্রার খরচ। তো সব খরচ বাদ দেওয়ার পর মাস শেষে হাতে কি থাকে? সঞ্চয়ের খাতাটা প্রায় শূন্য। আর এর ফলে একটা নির্ভরতার চক্র তৈরি হয়, যেখান থেকে বেরোনো খুব কঠিন। মানে হঠাৎ কোনো অসুস্থতা বা জরুরি প্রয়োজনে তারা মারাত্মক আর্থিক সংকটে পড়ে যান। একটা খুব জোরালো উপমা আছে যা এই ব্যবস্থার বৈষম্যকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই কর্মীরাই তো কোম্পানির আসল ইঞ্জিন, অথচ লাভের ছিটে ফোঁটাও তাদের কাছে পৌঁছায় না। শুধু আর্থিক কষ্টই নয়, তাদের রোজকার জীবনে নানা ধরনের অপমান আর ঝুঁকিরও সম্মুখীন হতে হয়। ভাবুন তো, গ্রাহক শেষ মুহূর্তে অর্ডার বাতিল করলে তার টাকা এদের বেতন থেকে কেটে নেওয়া হয়। ছোটখাটো অভিযোগে কোনো কিছু না জানিয়েই আইডি ব্লক করে দেওয়া হয়। এমনকি অনেক বড় সোসাইটিতে তাদের সাধারণ লিফট ব্যবহার করতে না দিয়ে সার্ভিস লিফট দিয়ে যেতে বলা হয়। এই সব অবিচার আর বঞ্চনার ফল কি হল? ধৈর্যের বাঁধ ভাঙল। কর্মীরা ধর্মঘটের পথে নামতে বাধ্য হলেন। চলুন দেখিনি তাদের প্রধান ৫টি দাবি কি কি ছিল। প্রথম আর সবথেকে বড় সমস্যাটা হলো আয়ের কোনো নিশ্চয়তা নেই। হয়তো কোনো উৎসবের দিনে আয় একটু বাড়ল, কিন্তু মাসের বাকি দিনগুলোতে তা এতটাই কমে যায় যে সংসার চালানোই মুশকিল হয়ে পড়ে। তাই তাদের প্রথম এবং প্রধান দাবিটা খুব পরিষ্কার, প্রতি মাসে একটা নির্দিষ্ট ন্যূনতম আয় নিশ্চিত করতে হবে, কমপক্ষে ৩৫ থেকে ৪০,০০০ টাকা, যাতে তারা অন্তত একটা স্থিতিশীল জীবনযাপন করতে পারে। দ্বিতীয় বড় সমস্যা হলো এই আইডি ব্লক করে দেওয়া। কোনো সঠিক কারণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই হুট করে তাদের আইডি ব্লক করে দেওয়া হয়। ভাবুন একবার, আপনার আয়ের একমাত্র পথটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কোনো নোটিশ ছাড়াই। এর সমাধান হিসেবে তারা যা চাইছেন তা হলো আইডি ব্লক করার একটা স্বচ্ছ নিয়ম, একটা ন্যায্য প্রক্রিয়া যেখানে কর্মীকে তার ভুলটা ধরিয়ে দেওয়া হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দিতে হবে। এবার আসি সবথেকে ভয়ের কথায়, ওই যে ১০ মিনিটের ডেলিভারি। এই অসম্ভব লক্ষ্য পূরণ করার জন্য কর্মীরা প্রায় পাগলের মতো বাইক চালাতে বাধ্য হন, যার ফলে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। শুধু তাদের জন্য নয়, রাস্তার বাকি সবার জন্য। তাই তাদের তৃতীয় দাবিটা খুব সোজা, মানুষের জীবনের ঝুঁকি বাড়িয়ে এই ধরনের নিয়ম এখনই বন্ধ করা হোক। গতি নয়, নিরাপত্তাকে আগে গুরুত্ব দিতে হবে। কর্মীরা আসলে একটা অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হন, যাকে বলা যেতে পারে একটা ব্ল্যাক বক্স অ্যালগোরিদম।
কোন যুক্তিতে কাকে কাজ দেওয়া হচ্ছে বা কার আইডি ব্লক করা হচ্ছে এর কিছুই তারা জানতে পারেন না। এই ডিজিটাল ব্যবস্থাপনার ওপর তাদের কোনো নিয়ন্ত্রণই নেই। আর এই অস্বচ্ছতার বিরুদ্ধেই তাদের চতুর্থ দাবি। তারা চাইছে এই অ্যালগোরিদম কিভাবে কাজ করে তা যেন পরিষ্কার করে বলা হয়, যাতে কাজের বণ্টনে একটা ন্যায্যতা থাকে। আর ভাবুন তো, রাস্তায় যদি কোনো কর্মীর দুর্ঘটনা ঘটে, তখন কে দেখবে? কোম্পানি কোনো দায়িত্বই নেয় না। আর কোনো অভিযোগ থাকলে কথা বলতে হয় একটা স্বয়ংক্রিয় বট সিস্টেমের সাথে, যা কোনো সমস্যারই আসল সমাধান করতে পারে না। তাদের চূড়ান্ত এবং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল কর্মীদের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে, যেমন স্বাস্থ্য বীমা, আর অভিযোগ জানানোর জন্য একটা মানবিক ব্যবস্থা চালু করতে হবে, যেখানে তারা কোনো যন্ত্রের সাথে নয়, কোনো মানুষের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারবে। এই যে সমস্যাগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা একটা ক্রমবর্ধমান ব্যবস্থার কাঠামোগত ত্রুটি। চলুন এবার এর বৃহত্তর চিত্রটা একটু দেখি। এই ছবিটা দেখুন, এটা ব্যবস্থার দ্বিস্তরীয় বৈষম্যকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। একদিকে একজন ম্যানেজার, যিনি নির্দিষ্ট বেতন, ইনসেন্টিভ আর সব রকম সুবিধা নিয়ে সুরক্ষিত, আর অন্যদিকে একজন গিগ কর্মী, যিনি সমস্ত ঝুঁকি নিজের কাঁধে নিয়ে অনিশ্চিত আয়ের পেছনে ছুটছেন। একই কোম্পানির ভেতরে যেন দুটো আলাদা পৃথিবী। আর এই সমস্যাটা কিন্তু ছোট হচ্ছে না, বরং আরও বড় আকার নিতে চলেছে, কারণ এই কর্মশক্তির আকার বিপুলভাবে বাড়ছে। আজ ভারতে প্রায় ৮০ লক্ষ গিগ কর্মী আছেন, কিন্তু অনুমান করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যাটা ৩ গুণেরও বেশি বেড়ে ২.৫ কোটিতে পৌঁছতে পারে। ভাবুন, এটা একটা বিশাল জনগোষ্ঠী যাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই শেষমেশ প্রশ্নটা আমাদের সবার দিকেই ফিরে আসে, যখন এই কর্মশক্তি কোটি কোটি ছাড়িয়ে যাবে, তখন আমাদের এই এক ক্লিকের সুবিধার আসল মূল্যটা কি হবে? সেই মূল্য চুকাতে সমাজ হিসাবে আমরা কি আদৌ প্রস্তুত? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।